পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূলের নেতারা চোখে বাম লাগিয়ে কাঁদবে ওয়াকাফের জন্য, আর আপনি আমি কেঁদে পড়াহুড়ি করবো। আরে মমতা ব্যানার্জি আমার জন্য কাঁদছে, আরে ওয়াকাফের জন্য মমতা ব্যানার্জি কাঁদছে। ধর তো নওশাদকে রাখ, কিন্তু বেটাগুলোকে যদি ধরা হয় না, সব বেটা কিন্তু জবাব না দিয়ে পালাবে যে তোমাদের কোটা মন্ত্রী কত বিঘা সম্পত্তি, কলকাতার প্রাইম সম্পত্তি, 1 কাঠার দাম 1 কোটি টাকা, 1 কাঠার দাম 2 কোটি টাকা, কাটা কাটা বিঘে বিঘে জমি লুট করেছে, সেটা কবে ফেরত দেবে বলো তো? তখন আর কথা থাকবে না। ওখানে দুধকে দুধ পানিকে পানি হয়ে গেছে। 19 লক্ষ মানুষের নাম কাটা গিয়েছিল, 2 লক্ষ মুসলিম আর 17 লক্ষ। তাহলে মোদিজি কার উপকার করছে? মুসলমানদের উপকার করে দিল তো। আমার বৃহত্তর হিন্দু সমাজের ভাইকে এই বার্তা দিচ্ছে, মুসলমানদেরকে সাইজ করে ফেলবো। ওয়াকাফ সম্পত্তি একদিকে রাখবেন, দুটো তামিলনাড়ুর 2টো মন্দিরের সম্পত্তি একদিকে রাখবেন, ওয়াকাফ সম্পত্তিটা ডাউন হয়ে যাবে, ওটা হাই হয়ে যাবে। তো মন্দির সাউথ ইন্ডিয়ায় ও লাড্ডুতে নাকি শুকরের আর গরুর চর্বি মিশ্রিত লাড্ডু তৈরি করেছে। চরম অন্যায়। হিন্দু সমাজের বৃহত্তর হিন্দু সমাজের মানুষ গোমাংস এবং অনেকে শুয়োরকে তারা গ্রহণ করে না। অন্যায়টা করেছে, ওই অন্যায়ের জন্য ওই ট্রাস্টের যে সম্পত্তি ভারত সরকার নিয়ে নেবে। নির্মলা সীতারামনজিকে যখন এই বিষয়ে বলা হয়েছিল, ওর সঙ্গে উত্তর দিয়েছিল এতে স্টেট হস্তক্ষেপ করতে পারবে না, অর্থাৎ কর্ণাটক সরকার ওই মন্দিরের ওই ইস্যুতে হস্তক্ষেপ করতে পারবে না। এবার আপনাদের বলি, কেন হিন্দু মুসলমান এরা করতে চাইছে, কেন এরা ধর্মের রাজনীতি করতে চাইছে? মানুষকে ধর্মের রাজনীতিতে মাতিয়ে রাখবে, প্রশ্ন করতে পারবে না। কিন্তু যারা ধর্মের রাজনীতি করছেন, যারা ধর্মের আফিম খেয়ে নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার বার্তা, যদি জনসংখ্যার অনুপাতে দেখি 100 মানুষ যদি ক্ষুধার্ত থাকে, 14টা মুসলমান ক্ষুধার্ত, 86টা কিন্তু মোদিজি তাকে রক্ষা করার জন্য এসেছিল, মোদিজি নাকি বাঁচাতে এসেছিল, তাদেরকে ক্ষুধার্ত রাখছে এই মোদিজির আমলে। 86 জন ক্ষুধার্ত আছে আর 14 জন মুসলিম আছে। এটা আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে। মোদিজি এগুলোতে ফেল করেছেন, এখন ওকে নতুন ইস্যু আনতে হবে। এনআরসি সিএএ আর মুসলমানদের খেপানো যাচ্ছে না, আর আমার হিন্দুর ভাইকে ভুল বুঝাতেও পারবে না। কারণ অসমে এনআরসির নাম করে অনেক হম্বিতম্বি হয়েছিল। অসমেও আমাদের ভালো সংগঠন আছে, আমরা এখন আত্মপ্রকাশ করিনি। অসমের মানুষের সাথে নিয়মিত যোগাযোগ ছিল। ওরা বলছে 1971 সালের আগে যে সার্টিফিকেট চেয়েছে ওটা 1947-এ চাক, আমরা কাগজ দিতে প্রস্তুত আছি। বরঞ্চ এনআরসি করে আমাদেরকে বিগত দিনে বাংলাদেশি বলে তকমা দিত। এনআরসিতে কাগজ জমা দেওয়ার পরে আমরা প্রকৃত ভারতীয়, যারা আমাদের বলতো ঘুষপেটিয়া, তারাই কাগজ দিতে পারছে না। ওখানে দুধকে দুধ পানিকে পানি হয়ে গেছে। 19 লক্ষ মানুষের নাম কাটা গিয়েছিল, 2 লক্ষ মুসলিম আর 17 লক্ষ। তাহলে মোদিজি কার উপকার করছে? মুসলমানদের উপকার করে দিল তো। যাদেরকে বাংলাদেশি বলতো সেই মুসলমানগুলোকে আর বাংলাদেশি বলেনি, ভারতীয় তারা। তো আপনাদের বলার কারণ হচ্ছে তাই ফেল করছে, একটার পর একটা প্রোপাগান্ডা চালাচ্ছে, ফেল করছে, নতুন একটা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে। এটাকেও আমাদেরকে ফেল করাতে হবে। কি বললাম? এই প্রোপাগান্ডাকে আমাদের ফেল করাতে হবে। এটা বলি আমি বক্তব্য শেষ করব। কটা বাজে? বাবা, নেতাদের মতো তো ভাষণ দিয়ে যাচ্ছে। প্রোপাগান্ডাটা কি চালাচ্ছে? ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল 2024, অর্থাৎ ওয়াকাফ সংশোধনী বিল 2024। এটা নিয়ে এসে আমার বৃহত্তর হিন্দু সমাজের ভাইকে এই বার্তা দিচ্ছে, মুসলমানদেরকে সাইজ করে ফেলবো, তাই তো? আর ওই আমার হিন্দু সমাজের ভাইরা কি ভাবছে? মোদি এবার মুসলমানদেরকে সাইজ করবে। আমি না খেতে পাই পাবো, কিন্তু মুসলমানকে তো সাইজ করবে। আমি 100 টাকার পেট্রোল ডিজেল কিরাসিন 100 অধিক টাকায় কিনবো, মুসলমানদেরকে সাইজ করবে। এই ভাবনাটা ভাবিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমি খেতে পাচ্ছি না কেন? গ্যাসের দাম বেড়ে যাচ্ছে কেন? পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে কেন? পেঁয়াজ, রসুন, তেল দেখুন আকাশ ছোঁয়া দাম। সরিষার তেল 200 টাকা কিলো। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। এটা কমাবে কি করে? আওয়াজ তোলার থেকে কি বলাচ্ছে না আওয়াজ তুলতে পারে সেই জায়গায় গুঁজে দেওয়া হচ্ছে কি এই মুসলমানদেরকে জব্দ করতে হবে। ফলে ঠিক আছে, আমি খেতে পাচ্ছি না, ঠিক আছে, মুসলমান জব্দ হোক। এই একটা টেন্ডেন্সি, ট্রেন চালানোর চেষ্টা করছে, ট্রেন চালানোর চেষ্টা করছে। তাই আপনাদের বলবো, সর্বপ্রথম একটা ভুল বুঝানো হচ্ছে বৃহত্তর সমাজের মানুষকে।
যে বিশাল সম্পত্তি বিশাল সম্পত্তি বিশাল সম্পত্তি হ্যান ত্যান বলে অনেক কিছু বলা হচ্ছে। আমি শুধু যদি আমি বলি যে সম্পত্তি ওয়াকাফের আছে কিছুই নেই, অল্প, যতটুকু আছে আমি আপনাদের বলি অল্প। এক বালতি পানি থেকে, এক বালতি বা এক গামলা পানি থেকে 50 গ্রাম পানিও নয়, 50 মিলি পানিও নয়। আর গ্রাম বলেছে এটাকে কেটে আবার মজা নেবে, অনেক অসুবিধা নেই। তো 50 মিলি পানিও নয়, এটা ভাবতে হবে। আপনাদের বলি যারা এই ধরনের ভুল বুঝাচ্ছে, কার কত সম্পত্তি আছে আমার দেখার দরকার নেই, কিন্তু উদাহরণের জন্য আমি বলতে পারি ওয়াকাফ সম্পত্তি একদিকে রাখবেন, দুটো তামিলনাড়ুর দুটো মন্দিরের সম্পত্তি একদিকে রাখবেন, ওয়াকাফ সম্পত্তিটা ডাউন হয়ে যাবে, ওটা হাই হয়ে যাবে। শুধু দুটো মন্দিরের কথা বলছি, তাহলে কি আপনি বলবেন মন্দিরের সম্পত্তিকে নিয়ে কোনোদিন নয়। পূর্বপুরুষেরা, হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে, মন্দিরের নামে যে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল সেটাকে দেবত্ব সম্পত্তি বলা হয়। সেই দেবত্ব সম্পত্তিতে কোনোদিন সরকার হাত দিক আমরা এটা বরদাস্ত করব না। কিন্তু পশ্চিম বাংলাতে আমাদের এমন একটা রাজ্য সরকার চলছে, এই সরকারের আমলে এদের উন্নয়নের ছোঁয়া এত ভালো, দেবত্ব সম্পত্তিগুলোকে এরা বিক্রি করে দিচ্ছে। তাহলে দুটো মন্দিরের সম্পত্তি কিন্তু ওয়াকাফ সম্পত্তি থেকেও বেশি টোটাল হিসাব করলে। কিন্তু এটা আমাদের ভুল বুঝানো কি হচ্ছে, মুসলমানরা সব নিয়ে নিচ্ছে আর ঘোড়ার ডিম, এক বালতি পানিতে 50 মিলিও নয়, কিন্তু ভুল বুঝানো হচ্ছে। দ্বিতীয় কি বলা হচ্ছে, নাকি বলছে যেটাকে ওয়াকাফ বলবে সেটাই নাকি ওয়াকাফ হয়ে যাবে। এটা দেশে তো সংবিধান আছে, বিচার ব্যবস্থা আছে, এটা ভুল করে মানে এই বার্তাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের বলবো অতটা সহজ নয়। যেভাবে সহজ করে বলা হচ্ছে, কর্ণাটকে একটা গ্রামকে নিয়ে যে উদাহরণটা দেয়, ওটাও কিন্তু ওখানকার জমির ব্লক লেভেলের যিনি আধিকারিক আছেন ল্যান্ড ডিপার্টমেন্টের, তাদের ফল্টের কারণে এটা হয়েছে। ও কর্ণাটকে ওয়াকফ বোর্ডের ওখানে ফল্ট ছিল না, ফল্ট ছিল ওখানকার যারা ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক, তারা ভুল করেছিল বলে তারপরে ইনক্লুড হয়েছে। কিন্তু ভুলটা ছিল প্রথমে ওর। তাহলে যদি ওই ভুলের জন্য ওয়াকফ প্রপার্টি তুলে দেওয়া হয়, তাহলে ভূমি সংস্কার দপ্তরের জন্য তো ভুলটা হয়েছিল, ভুলের জন্ম তো ভূমি সংস্কার দপ্তর করেছিল। তাহলে কি সারা দেশের ভূমি সংস্কার দপ্তর তুলে দেবে সরকার? বলছে অন্যায় হয়, অবশ্যই আমি সহমত, অবশ্যই আমি সহমত। দুর্নীতি হয়, আমি সহমত, কিন্তু দুর্নীতি অন্যায় হওয়ার জন্য ওয়াকফ বোর্ড তুলে দেবেন? কদিন আগে দেখলেন না বিখ্যাত মন্দির সাউথ ইন্ডিয়ার, ও লাড্ডুতে নাকি এ করেছিল, ট্যাবে টেস্ট করেছিল, চর্বি শুকরের আর গরুর চর্বি মিশ্রিত লাড্ডু তৈরি করেছে। চরম অন্যায়। হিন্দু সমাজের, বৃহত্তর হিন্দু সমাজের মানুষ গোমাংস এবং অনেকে শুয়োরকে তারা গ্রহণ করে না। তাহলে চরম অন্যায় হয়েছে। এবার বলুন, যে অন্যায়টা করেছে ওই অন্যায়ের জন্য ওই ট্রাস্টের যে সম্পত্তি ভারত সরকার নিয়ে নেবে? এটা হতে পারে? এবার দেখতে হবে বরাত কাকে দিয়েছিল। একটা তো কোনো কাউকে বরাত দেয়। আমরা এখানে ধরুন আজকে রক্তদান করলেন, যাদেরকে টিফিন দিলাম, আমরা তো রেডি করিনি, আমরা বলে দিই একটা ডিম, দুটো কলা, হ্যান ত্যান, মিষ্টি টিষ্টি হ্যান ত্যান মিলিয়ে একটা 100 টাকার প্যাকেট করে দেবে ভাই। একটা দোকানে বলে দিলাম 150 কি 200 প্যাকেট, ওরা এনে দিয়ে দেয়। ওর মধ্যে মুরগি ডিমের বদলে যদি কেউ হাঁসের ডিম ভরে দেয়, অন্যায় করেছে তো। আমাদের আজকে এই কি অঞ্চল, সাবসিড অঞ্চল, তো আর বলেনি হাঁসের ডিম, কারণ হাঁসের ডিমে কিন্তু অনেকের অ্যালার্জি আছে, খায় না। মুরগির ডিম সবাই খেয়ে নি, যদি আমি আর ডিম সেদ্ধ খুব একটা পছন্দ করি না, খাই না, কিন্তু ম্যাক্সিমাম খাই। তাহলে এবার বলুন, তাহলে সাবসিড অঞ্চলের জন্য দায়ী না ওই দোকানদার দায়ী যাকে বলা হয়েছিল, তাকে অর্ডার দেওয়া হয়েছিল? ঠিক ওই মন্দিরের লাড্ডুর ক্ষেত্রেও আমি মনে করি যে অর্ডার যারা দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ, ট্রাস্টি কর্তৃপক্ষ, কোনদিনের জন্য ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে সেই জন্য শুয়োর গরুর চর্বি মিশিয়ে বাবু তুমি আমাকে লাড্ডু করে দেবে, এটা বলতে পারে না। কারণ ধর্মস্থানে এই ধরনের কথা হয় না। শুধু নিজের ধর্ম নয়, অন্য কোনো ধর্মকে আঘাত লাগুক, কোনোদিন প্রকৃত ধার্মিকরা এটা করতে পারে না।
তাহলে দোকানদার দায়ী। তাহলে দোকানদারকে না ধরে আমি বলি মন্দির ট্রাস্টির সব সম্পত্তি কেন্দ্র সরকারের ডিস্ট্রিক্ট কালেক্টরকে ডিএমকে দিয়ে পরিচালনা করা হবে, এটা মেনে নেওয়া যাবে? এই মর্মেই দেশের ফাইন্যান্স মিনিস্টার কি নাম নির্মলা সীতারমনজির একটা আর্টিকেল আছে, এই একটা টাইম একটা দৈনিক ইংলিশ পেপারে পাবলিশড হয়েছে, আমার কাছে রাখা আছে। নির্মলা সীতারমনজিকে যখন এই বিষয়ে বলা হয়েছিল, ওর সঙ্গে উত্তর দিয়েছিল এতে স্টেট হস্তক্ষেপ করতে পারবে না, অর্থাৎ কর্ণাটক সরকার ওই মন্দিরের ওই ইস্যুতে হস্তক্ষেপ করতে পারবে না। যদি ওখানে ক্ষেত্রে দেশের অর্থমন্ত্রী বলতে পারে যে ওখানে হস্তক্ষেপ করতে পারবে না, তাহলে ওয়াকফ সম্পত্তিতে কিভাবে অন্যায়ভাবে অসাংবিধানিকভাবে অ্যামেন্ডমেন্ট দিয়ে আসছে, এখানেও কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। আর যে অন্যায় হচ্ছে সেটা স্বচ্ছতা আনার জন্য আমি তো পশ্চিমবাংলা বিধানসভায় আওয়াজ তুলেছিলাম যে কত বিঘা সম্পত্তি 2011 সাল থেকে 2023 সালে আমি প্রশ্ন তুলেছিলাম, এই 22 সালে এই 11 বছরের মধ্যে রাজ্য সরকার আনতে পেরেছে, অর্থাৎ বেদখল সম্পত্তি কত বিঘা ওয়াকফের উদ্ধার করতে পেরেছে, আর 11 থেকে 22 কত বিঘা সম্পত্তি বেহাত হয়েছে তার তথ্যটা দেন। মন্ত্রী মহাশয় যখন কোশ্চেন করেছে, একবার ওর মুখের দিকে তাকায়, একবার স্পিকারের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, কোনো উত্তর না। কেন বুঝতে পেরেছেন? আজকে দেখবেন, আপনাদের বলে রাখছি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূলের নেতারা চোখে বাম লাগিয়ে কাঁদবে ওয়াকফের জন্য। চোখে বাম লাগিয়ে কেন বলছি? বাম একটু ঝাঁঝ হয় না? চোখে লাগালে অনেক সময় ওরা কপালে লাগায়, তো চোখে এসে গেলে কি হয়, ঝরঝর করে পানি বেরোয়। ওরা এসে এরকম বক্তব্য দেওয়ার আগে কি দেবে, হাতে লাগিয়ে এখানে লাগিয়ে দেবে, লাগিয়ে রাখবে, আর যখন ওয়াকফের কথা বলবে হাতটা টেনে চোখে নিয়ে চলে আসবে, একবারে ঝরঝর করে পানি পড়বে, আর আপনি আমি কেঁদে পড়াহুড়ি করবো। আরে মমতা ব্যানার্জি আমার জন্য কাঁদছে, আরে ওয়াকফের জন্য মমতা ব্যানার্জি কাঁদছে, ধর তো নওশাদকে রাখ, বলবেন আপনারাই। আরে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তার বেচারে চোখ খারাপ, তাও চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, ধর তো নওশাদকে রাখ, এই করবে। আপনাদের এমপি ও এক করবে, সবাই চোখে বাম লাগিয়ে কাঁদবে, কিন্তু বেটাগুলোকে যদি ধরা হয় না, সব বেটা কিন্তু জবাব না দিয়ে পালাবে যে তোমাদের কটা মন্ত্রী কত বিঘা সম্পত্তি, কলকাতার প্রাইম সম্পত্তি, 1 কাঠার দাম 1 কোটি টাকা, 1 কাঠার দাম 2 কোটি টাকা, কাটা কাটা বিঘে বিঘে জমি লুট করেছে, সেটা কবে ফেরত দেবে বলো তো? তখন আর কথা থাকবে না। আমার বলার এটাই কারণ, বিজেপির বিরুদ্ধে এসো, মুসলমানদের মন পেতে হবে, চোখে বাম লাগে কাঁদ, গ্রামে গ্রামে যা, কিছু মৌলী সাহেব ছেড়ে দেবে, কিছু মৌলানা ছেড়ে দেবে, কিছু সংগঠন ছেড়ে দেবে, রাস্তায় প্রোগ্রাম করবে, ওয়াকফের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, চলবে, জীবন দিয়ে দেয়, দিয়ে দেবে, হ্যান করে দেয়, ত্যান করে দেবো, বাঘ মেরে দেবো, ছাগল মেরে দেবো, যদিও বাঘ মারা অবৈধ, এইসব করতে থাকবে। ঠিক এনআরসির সময় করেছিল, খেয়াল আছে? হ্যাঁ, আমি আপনাদের সজাগ সতর্ক করি, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। সংবিধানকে যারা আঘাত দিতে চাইবে, প্রতিবাদ 14, 15, 26, 25, 26, 29, 30 আর্টিকেলের উপরে আঘাত দেওয়া হচ্ছে এই অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে। সংবিধানকে রক্ষা করার জন্য প্রতিবাদ প্রতিরোধ করতে হবে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলে ঢুকে না কারো দোকান ভেঙে দেয়, আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলে ঢুকে না কারো এখানে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দেয়, আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলের নাম করে আপনাকে নিয়ে গিয়ে কোনো টেনে না ইট ছুড়ে, তখন আপনি দোষী হবেন। এনআরসির সময় খেয়াল আছে, মুর্শিদাবাদে ধরা পড়লো, লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে ট্রেনে আগুন লাগাচ্ছিল, কারা? কাদের লোক? দিল্লির লোক, দিল্লির লিঙ্ক। কিন্তু দোষ কার নাম হলো? যে এনআরসি কে খুব ভয় পেয়ে গেছিল। তাই আপনাদের বলবো, ওয়াকফ অ্যামেন্ডমেন্টকে নিয়ে ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। যেখানে জিও পলিটিক্স বলছে, অন্য কোন বিষয় ছাড়েন, ওয়ার্ল্ডের যে পলিটিক্স, জিও পলিটিক্স, গ্লোবালি যে পলিটিক্স চলছে, অন্য বিষয় ছাড়ুন। খাদ্যের সিকিউরিটি, বাসস্থান, এই সমস্ত শিক্ষা, আরো বেশ কিছু ইনক্লুড করেছে, এতে কোন রকম ভাবে হস্তক্ষেপ মানা যাবে না। তাহলে আপনি হবে কি করে? এটা শুধুমাত্র আপনাদের বলি, ঠিক ওই ধরনের ভোট ধরা একটা কল। কি বললাম?
ভোট ধরা কল, প্রতিবাদ প্রতিরোধ আমরা করব, কিন্তু প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে বিজেপি না অক্সিজেন পেয়ে যায় এটা আমরা মাথায় রাখবো। প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে তৃণমূল হয়তো লোক ভরে দিতে পারে, বিজেপি লোক ভরে দিতে পারে, হিংসা করে দিতে পারে। সুতরাং আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে প্রতিবাদ আমরা করবো, এটা মাথায় থাকে জানো আপনাদের। যাক, যেটা বলছিলাম আপনাদের, ওয়াকাফ অনেক কটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে যেগুলো অসাংবিধানিক। আমি আপনাদের বলি এইগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটা কি বলা আছে জানেন? ডিস্ট্রিক্ট কালেক্টর, আরে ভাই ওটা রক্ত যারা নিতে এসেছিল ওই গাড়িটা ওই প্যাকেটগুলো নিয়ে যাবে। ডিস্ট্রিক্ট কালেক্টর যদি বলে কালকে আপনার ওই কর্মস্থানটা অবৈধ, ডিসপুটেড ল্যান্ড, আপনি ওখানে কবর দিতে পারবেন না, কবর দেওয়া বন্ধ হলো। যে মোতোয়াল্লি যদি একটা কবর দিয়ে দেয়, মোতোয়াল্লির 1 লাখ টাকা ফাইন, 6 মাস জেল হয়ে যাবে। এবার বলুন ডিস্ট্রিক্ট কালেক্টর গুলো কত ভালো কত খারাপ আমি বলবো না, আমি আইনের একজন সদস্য। কিন্তু আমরা যখন ডিস্ট্রিক্ট কালেক্টরকে গিয়ে বলি এখানে ভোট চুরি হয়, ওখানে ভোট চুরি হয়, এখানে হিংসা হচ্ছে, বাড়িতে ঢুকতে পারছে না, এই করছে না পাচ্ছে না, কতটা আমরা ফল পাই। হাওড়া জেলার ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে বা ডিএম এর কাছে গিয়ে কতটা ফল পায়, যেটা দায়িত্ব সেটা তারা কতটা পালন করে, প্রশ্ন থেকে যাচ্ছে। আগামী দিনে কি করবে? ইচ্ছাকৃতভাবে এগুলো বদমাইশি করতে পারে। তো এই জন্য অসাংবিধানিক সংশোধনীকে আমরা মানব না এবং এটাকে কোনোভাবেই পাস হতে দেব না। এবার না পাস হতে দেওয়ার দুটো জায়গা আছে। প্রথম কথা, যেখান থেকে আইন তৈরি হবে সেখানেই বিনষ্ট করতে হবে। কোথায় আইন তৈরি হবে? সংসদ ভবনে। আপনার এখান থেকে কাকে পাঠিয়েছেন সংসদ ভবনে আইনের জন্য? সাজদা আহমেদ, আমাদের প্রফেসর মফিকুল ইসলামকে আপনারা পাঠাননি ভোট দিয়ে, আমার তার জন্য অভিযোগ নাই। কিন্তু এখন যিনি গিয়েছেন তার কাজ কি হবে? এই আইনের চরম বিরোধিতা করা। আপনারা বলুন, এই অ্যামেন্ডমেন্ট আগস্টের 8 তারিখে মনে হয় না, আগস্টের সম্ভবত 8 তারিখে এটার অ্যামেন্ডমেন্ট হয়েছে। আপনার এমপির একটা বাক্য পেয়েছেন? একটা কথা বলতে শুনেছেন যে এটা অসাংবিধানিক, এটা বন্ধ করতে হবে? তাহলে কাকে পাঠালেন? কিন্তু আগামী দিনে 26 তারিখ থেকে সম্ভবত পার্লামেন্ট শুরু হচ্ছে, 25-26 থেকে, সেখানে কি ভূমিকা নাই দেখতে হবে, ওখানে বন্ধ করতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে মাঠে ময়দানে থাকতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এই চাপ তৈরি করলে ওখানে যাবে। তবে আমার আপনাদের বলি, প্রথমটা ফেল হবে, প্রথমটা ফেল হবে। কেমন ভাবে ফেল হবে? ঠিক সিএ সময় পেছন দরজা দিয়ে পালাবে এই সাজদা আহমেদ কিন্তু তখন যায়নি। এই সাজদা আহমেদ কিন্তু তখন সিএ তে ভোটাভুটিতে সেই দিনকে উপস্থিত হয়নি। দেখবেন এই ধরনের এখানেও করবে, পেছনের দরজা দিয়ে পালাবে। বিজেপিকে এই বিলটা পাস করাতে কি করবে? সহযোগিতা করতে পারে। তার প্রমাণ তো, আরে ভাই আমার আপনাকে বলি একটা কথা, আমাকে দায়িত্ব দিয়েছেন ভাঙড়ের মানুষ তাদের সুখ দুঃখের কথা বিধানসভার মধ্যে বলা। যখন আমি বলার সুযোগ পাবো তখন আমি বলবো, তা না বলে আমি বয়কট করে বাইরে গিয়ে মিডিয়ার সামনে বললে লাভ কিছু হবে? বাইরে তো ভাঙড়ের মানুষ বলবে, সাথে আমিও সাথ দেবো, কিন্তু ভিতরে তার ভাঙড়ের 2.5-3 লক্ষ মানুষ যেতে পারবে না। তার মধ্যে থেকে একজনকে পাঠিয়েছে আমাকে। তো উলুবেড়িয়ার মানুষ ওয়াকাফ নিয়ে, কৃষক বিল নিয়ে যা সমস্যা হচ্ছে বাইরে তো বলবে, কিন্তু যেখানে আইন তৈরি হচ্ছে তার মধ্যে বলার জন্য যাকে পাঠিয়েছে সে বাইরে বেরিয়ে আসছে কেন? এটাই তো গটাপ। যদি না বাইরে বেরিয়ে আসে, কালীঘাটের কাকুর গলার টেস্টের রিপোর্টটা কোর্টে চলে যাবে। এখনো যায়নি, রিপোর্ট হয়ে গেছে কিন্তু যায়নি। কেন যায়নি? ওই না গিয়ে রেখে দেবার কারণ হচ্ছে ওয়াকাফ অ্যামেন্ডমেন্টের বিলে বিজেপির কি করতে হবে? সুবিধা করিয়ে দিতে হবে। এরা ভোটাভুটিতে অংশগ্রহণ করবে না, বিজেপি বিল পাস করিয়ে নেবে। আর যদি ভোটাভুটিতে অংশগ্রহণ করে তাহলে এই কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বর রিপোর্ট যাবে কোথায়? কোর্টে চলে যাবে। আর কোর্টে গেলেই কারা কারা জেলে যাবে তখন বুঝতে পারছেন। তাহলে ওর ভাইপো, ওর ছেলে, ওর পরিবার, ওর আত্মীয় স্বজন, সরি ছেলে মানে ভাববেন না যেন আমি একটা কন্ট্রোভার্সি আছে, আমি ওতে কোনোদিন ঢুকতে চাই না, ব্যক্তিগততে আমি ঢুকবো না। ওই কন্ট্রোভার্সি ছেলে মানে আমরা ভাইপোকেও ছেলে বলে ডাকি, বাবু বলে, আমি সেই প্রসঙ্গে বললাম। কিন্তু কারণ আমি ওই নোংরা রাজনীতি করার পক্ষে নয়, আমি টু দা পয়েন্ট রাজনীতি করতে পছন্দ করি।
যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো কেন বাস্তবায়ন করুনি, সেটা নিয়ে আমি লড়াই। কিন্তু কে কার ছেলে, কে কার মেয়ে, কে কার সাথে কি করছে, ও নিয়ে আমি রাজনীতি করতে পছন্দ করি না। তো পরিবার পরিজনকে বাঁচানোর জন্য আপনাকে আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর আজকে দেখেন, এই আমার আগে আমাদের মাস্টার সাহেব অনেক কথা বলেছেন। তিনি বললেন কি, আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, নিজের। শুধু আমার একটুকুই আমি আশা রাখবো, যেখানেই যারাই মুসলিম, এখন তো মুসলিমদের থেকেই বেশি প্রতিবাদ হচ্ছে, অন্তত এটা একবার করে বলুক, মুর্শিদাবাদের হাওড়া জেলায় হুগলি যে সমস্ত ওয়াকাফ সম্পত্তিগুলো আছে, রাজ্য সরকার 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে। 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস টাইম দিক, অন্তত রাজ্য সরকার 1 নম্বর খতিয়ান থেকে কেটে কি করুক, আসল তার জায়গায় ফিরিয়ে নিয়ে আসুক। এই প্রতিবাদটা আশা করতে পারি তো তাদের কাছ থেকে। কারণ মুর্শিদাবাদের প্রায় 50 বিঘা কর্মস্থান 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে। 1 নম্বর খতিয়ান মানে কি, সরকারি সম্পত্তি খাস। কালকে সরকার ওই জায়গাটা চাইলে যে কাউকেও লিজ দিতে পারে। এবার বলুন, আপনার দাদুর কবরটা আছে, যেভাবে বুঝাচ্ছে এখন মুসলিম নেতাগুলো আপনাদের, তোমার দাদুর কবর হাতছাড়া হয়ে যাবে, তোমার বাপের কবর হাতছাড়া যাবে, ঈদগাহ চলে যাবে। ঈদগাহটাও তো 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার। তো কালকে ঈদগাহ জায়গাটা যদি মমতা ব্যানার্জি সরকার কোনো মদের দোকানকে, ফ্যাক্টরিকে লিজ দিয়ে দেয়, ঈদগাহর উপরে তো মদের ফ্যাক্টরি হবে আমাদের রাজ্যতে, তোমার দাদুর কবরের উপরে তো মদের দোকান হবে। যদি হোটেল খুলে ওখানে যদি এ করে, তাহলে ওখানে তো ওখানে আমোদ প্রমোদ হবে। তার বেলায় কাউকে বলতে শুনছি না।